আসসালামু আলাইকুম বন্ধুরা। কার্স মুভির পার্ট 1 এবং পার্ট 2 আপনারা যেমনটা পছন্দ করেছেন সেটা দেখে আজকে কার্স মুভির পার্ট 3 নিয়ে হাজির হয়ে গেছি। তো এই মুভির পার্ট 3 শুরু হয় আবারও আমাদের সেই হিরো লাইটনিং ম্যাকুইনকে দিয়ে। এরপর আমরা দেখতে পাই যে একটা বড় কার রেস শুরু হতে যাচ্ছে, আর ম্যাকুইন সব সময়কার মতো তার জীবনের আইডল, মেন্টর এবং ট্রেনার ডক হ্যাডসনকে মনে করত, যারা একসময় তাকে খুবই অসাধারণভাবে ট্রেন করেছিল। এখন আমরা দেখতে পাই যে ম্যাকুইনের সঙ্গে আগে থেকে যারা রেস করত সেই সব গাড়িগুলো এখন তার খুব ভালো বন্ধু হয়ে গেছে, কারণ কখনো কখনো ম্যাকুইন রেসে জিতত, আবার কখনো অন্যরা জিতে যেত। কিন্তু এইসব কিছু নিয়ে ম্যাকুইন বা অন্য কোনো গাড়িদের মধ্যে কোনো সমস্যাই ছিল না। কেউ কাউকে নিয়ে কোনো হিংসা করত না। তারা সবাই এখন একে অপরকে সম্মান করত, এমনকি একসঙ্গে অনেক হাসি ঠাট্টাও করত। কিন্তু একদিন আমরা দেখতে পাই যে রেস ট্র্যাকে ম্যাকুইন আর তার বন্ধুদের বদলে নতুন প্রজন্মের একদল গাড়ি এসে গেছে। এদের মধ্যে সবচেয়ে আলোচিত গাড়িটার নাম ছিল জ্যাকসন, যে কিনা খুবই স্পিডে চলে আর সকলের নজর কাটতে পারে। তাছাড়াও সে এসেই ম্যাকুইনকে চ্যালেঞ্জ জানাতে শুরু করে, আর এদিকে ম্যাকুইনেরও এটা বুঝতে কষ্ট হয় যে কিভাবে এই নতুন প্রজন্মের গাড়িগুলো এত সহজে রেস জিতে যাচ্ছে। তাছাড়াও এই জ্যাকসন কোনো সুযোগই ছাড়ে না লাইটনিং ম্যাকুইনকে ছোট করে দেখানোর জন্য। পরবর্তীতে এক শোতে কিছু বিশেষজ্ঞ জানায় যে ম্যাকুইনকে হারাতে এই নতুন গাড়িগুলোকে তেমন কোনো পরিশ্রমই করতে হয়নি, কারণ তারা একেবারেই নতুন প্রজন্মের। এদের ভেতরে রয়েছে হাইটেক প্রযুক্তি, আধুনিক সেন্সর, আরও উন্নত ইঞ্জিন, যা সহজেই পুরনো কারগুলোকে হারিয়ে দিতে পারে। আর ম্যাকুইন পুরনো যুগের সম্মানের প্রতীক হলেও এই নতুন যুগের গাড়িগুলো ম্যাকুইন এবং তার মতো পুরনো গাড়িদের একের পর এক হারাতে শুরু করে। আর এভাবেই দেখতে দেখতে একের পর এক রেসে ম্যাকুইন এবং তার বন্ধুদের হার হতে থাকে। এর ফলে অনেক পুরনো গাড়ি বাধ্য হয়ে রিটায়ারমেন্ট নিতে শুরু করে। অনেকে আর রেস কোর্সে নামার সুযোগই পাচ্ছিল না। এছাড়াও ম্যাকুইনের সাথে থাকা তার কোনো পুরনো বন্ধু আর রেস করেও না। চারিদিক থেকে ম্যাকুইনের উপরে চাপ বাড়তে থাকে। ম্যাকুইন এই বিষয়টা নিয়ে খুবই হতাশ ছিল। তাই একদিন একটা রেসে ম্যাকুইন মনে করে যে ঠিক আছে, যেভাবেই হোক জ্যাকসনকে সে হারিয়ে দেবে। কিন্তু রেসের সময় সে নিজের টায়ারের দিকে ঠিকমতো খেয়ালই করে না, যার ফলে অতিরিক্ত গতির কারণে ম্যাকুইনের টায়ার ক্ষয় হয়ে যায় আর সে ভয়ঙ্কর এক দুর্ঘটনার শিকার হয়। এই দুর্ঘটনাটা অনেকটা ম্যাকুইনের আইডল ডক হ্যাডসনের বহু বছর আগের দুর্ঘটনার মতোই ছিল। সেই জন্য সবাই সন্দেহ করতে থাকে যে ম্যাকুইন আদৌ আবারও রেসে ফিরতে পারবে কিনা। এর পরের দৃশ্য চলে যায় সেই একই জায়গাতে যেখান থেকে একসময় ম্যাকুইন যাত্রা শুরু করেছিল। ম্যাকুইন তখন রিকভারি টাইমে ছিল। সে টিভির নিউজে দেখতে পায় যে কিভাবে জ্যাকসন আর তার মতো নতুন কারগুলো পুরো রেসিং দুনিয়ায় আধিপত্য বিস্তার করে ফেলেছে এবং পুরনো কারদের প্রতি কোনো সম্মানই দেখানো হচ্ছে না। এরই মধ্যে ক্রুজ র্যামিটেজ ম্যাকুইনের সঙ্গে দেখা করতে চলে আসে। সে ম্যাকুইনকে জিজ্ঞাসা করে যে তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, সে কি আবারও রেসে ফিরতে চায় নাকি এখানে রিটায়ারমেন্ট নিয়ে নেবে। ম্যাকুইন জানায় যে সে অবশ্যই রেসে ফিরে যেতে চায় আর তার জন্য নিজেকে কিছুটা বদলাতে হবে। এরপর আমরা দেখতে পাই যে ম্যাকুইন তার বন্ধুদেরকে ফোন করে আর রেডিয়েটর স্প্রিংসের সবাইকে সে জানায় যে সে এখন কামব্যাক করতে চায়, কিন্তু তার আগে একটা কঠিন ট্রেনিং করা দরকার। আর তখন তারা তাকে বলে যে ক্যালিফোর্নিয়ায় যেন সে চলে আসে, কারণ তার জন্য অনেক কিছু আগে থেকেই আয়োজন করা হয়েছে। তো এখন রিকভারি শেষ করে ম্যাকুইন আবারও ক্যালিফোর্নিয়াতে ফিরে আসে। সেখানে আবারও মিডিয়া তাকে ঘিরে ধরে। এরপর সে তার স্পন্সরের কাছে চলে যায় এবং সেখানে গিয়ে জানতে পারে যে তার পুরনো স্পন্সর রস্টি ও ডাস্টি তাদের কোম্পানি বিক্রি করে দিয়েছে। তারা জানায় যে তারা এখন অনেক বুড়িয়ে গেছে আর এখন এই কোম্পানি তারা সামলাতে পারছে না। তাই তারা স্টার্লিং নামের একজন নতুন লোকের কাছে এই কোম্পানিটা বিক্রি করে দিয়েছে। তাছাড়াও তারা আরও বলে যে বাজারে স্টার্লিং অনেক দিন ধরেই আছে আর ম্যাকুইনকে এখন কামব্যাক করতে হলে ম্যাকুইনের খুবই ভালো ট্রেনিং দরকার, কিন্তু পুরনো স্পন্সরেরা সেই ট্রেনিং আর মেনটেন করতেই পারবে না। এই কথা শুনে ম্যাকুইনের খুবই খারাপ লাগে, কারণ সে এতদিন তার পুরনো স্পন্সরদের সঙ্গেই ছিল। তবে পরবর্তীতে যখন সে স্টার্লিংয়ের সঙ্গে দেখা করে তখন তার মনটা একটু হালকা হয়,
কারণ নতুন এই ট্রেনিং সেন্টার আর কনসালটেন্টরা পুরো বিষয়টাকে খুবই আধুনিক এবং পেশাদারভাবে পরিচালনা করছে। এই ট্রেনিং সেন্টারটাকে সাজানো হয়েছিল ম্যাকুইনের জীবন আর তার ক্যারিয়ারের সঙ্গে জড়িয়ে থাকা সবগুলো স্মৃতি দিয়ে। এমনকি ডক হ্যাডসনের সঙ্গে ম্যাকুইনের সম্পর্ক, পুরনো ট্রফি, ছবি সবকিছু এখানে রাখা ছিল। ম্যাকুইন এই পুরো ট্রেনিং সেন্টারটা ঘুরে ঘুরে দেখতে থাকে। সে লক্ষ্য করে যে এখানে কত নতুন প্রজন্মের গাড়ি রয়েছে, যাদের কাছে রয়েছে অত্যাধুনিক হাইটেক প্রযুক্তি, আর তাছাড়াও তারা খুবই আধুনিক পদ্ধতিতে ট্রেনিং করছে। এরপর স্টার্লিং ম্যাকুইনের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এক তরুণ ট্রেনারের, যার নাম ছিল ক্রুজ। এই ক্রুজ নতুন গাড়িদেরকে ট্রেনিং করায়, স্কোর ওয়াচ করে আর তাদের স্পিড বাড়ানোর জন্য নিয়মিত দিক নির্দেশনা দেয়। তো যাই হোক, ক্রুজ ম্যাকুইনের সঙ্গে দেখা করে খুবই খুশি হয়। সে বলে যে ম্যাকুইন তো তার আইডল, যাকে সে কোনো দিন ভুলতে পারে না। ম্যাকুইনের রেস দেখে সে রেসিং শিখেছিল, আর এরপর সব কিছু শেষে ম্যাকুইনের ট্রেনিং শুরু হয়ে যায়। কিন্তু ক্রুজ তাকে একেবারে বেসিক লেভেলের ট্রেনিং দিতে শুরু করে। এতে করে ম্যাকুইনের খুবই বিরক্ত লাগে। সে বলে যে আমি এইসব ছোটোখাটো ট্রেনিং করতে আসিনি, সে সরাসরি সিমুলেটরে যেতে চায়, যেখানে সে নিজের রেস পারফরমেন্স আর সর্বোচ্চ স্পিড চেক করতে পারবে। কিন্তু ক্রুজ তাকে জানায় যে সে এখনও সিমুলেটরের জন্য প্রস্তুত নয়। কিন্তু ম্যাকুইন কারো কথা না শুনে জোর করে সিমুলেটরে ঢুকে পড়ে, কিন্তু সে সঠিকভাবে সিমুলেটর অপারেটই করতে পারছিল না। ফলে কিছুক্ষণ পরে সেখানে একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যায়। এই সিমুলেটর বানাতে কোটি কোটি টাকা খরচ হয়েছিল, তাই এই দুর্ঘটনার ফলে সব কিছু নষ্ট হয়ে যায়। আর এর ফলে স্টার্লিং ম্যাকুইনকে খুবই কড়া ভাষায় অনেক বকাঝকা করতে থাকে। ম্যাকুইনের নিজেরও অনেক খারাপ লাগতে থাকে। সে স্টার্লিংয়ের কাছে ক্ষমা চায়, আর তখন স্টার্লিং তাকে বলে যে হয়তো এখন সত্যি সময় এসে গেছে ম্যাকুইনের রিটায়ারমেন্ট নিয়ে নেয়ার। সে ম্যাকুইনকে বোঝাতে চায় যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকলে সে রেস না করেও অনেক কিছু অর্জন করতে পারবে। কিন্তু ম্যাকুইন স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে কখনোই জোর করে রিটায়ারমেন্ট নেবে না। যতদিন না সে নিজেকে অকেজো মনে করবে, ততদিন সে রেস করা ছাড়বে না, কারণ সে ঝুঁকি নিতে কোনো ভয় পায় না। স্টার্লিং তখন তাকে বলে যে হয়তো এখন আমরা তোমাকে আর স্পন্সর করার অবস্থানে নেই। ম্যাকুইন অনুরোধ করে যে তাকে শেষ একটা সুযোগ দেয়া হোক। সে বলে যে ফ্লোরিডায় যে বড় রেসটা হতে যাচ্ছে সেটা যদি সে জিতে যায় তাহলে সব কিছু প্রমাণ হয়ে যাবে, আর যদি সে হেরে যায় তাহলে সে নিজেই রিটায়ারমেন্ট নিয়ে নেবে। তাই ম্যাকুইনের জোড়াজুড়িতে শেষমেশ স্টার্লিং ম্যাকুইনকে শেষ একটা সুযোগ দিয়ে দেয়। এরপর ম্যাকুইন নিজের রেসের সকল প্রস্তুতির জন্য একটা সমুদ্র সৈকতে পৌঁছায়। সেখানে সে খোলা জায়গায় প্র্যাকটিস করতে থাকে। সেখানে সে স্ট্রিট স্টাইলে দৌড়ানোর অনুশীলন করতে থাকে, কিন্তু আমরা দেখতে পাই যে তার সঙ্গে ক্রুজও সেখানে চলে এসেছে। ক্রুজ ম্যাকুইনকে বলে যে এই জায়গাটা আমার জন্য একেবারেই নতুন, তাই আমি তোমার স্পিড, টেকনিক আর পারফরমেন্সগুলো স্টাডি করতে চাই। ম্যাকুইন তাকে বলে যে যা করার আছে দ্রুত করে ফেলো, কারণ আমার শুধুমাত্র স্পিড বাড়ানো দরকার। কিন্তু ক্রুজের জন্য এই সমুদ্র পাড়ে দৌড়ানো একেবারেই সহজ ছিল না। সে এতদিন শুধুমাত্র রেসিং ট্র্যাকে ট্রেনিং করেছে, বালির উপরে গাড়ি চালানোর অভিজ্ঞতা তার ছিলই না। তাই ঠিকমতো ট্র্যাকশন না পাওয়ার কারণে সে বারবার সমস্যায় পড়ে যাচ্ছিল, যার ফলে ম্যাকুইনের পুরো দিনটাই চলে যায় ক্রুজকে শেখাতে যে কিভাবে বালির উপরে গাড়ি ব্যালেন্স করতে হয় আর কিভাবে নিজের গ্রিপ ঠিক রাখতে হয়। এই সময় ম্যাকুইন জানতে পারে যে কাছাকাছি এলাকায় একটা গোপন রিসার্চ রেস চলছে, যেখানে নতুন প্রজন্মের গাড়িগুলোকে টেস্ট করা হচ্ছে। কিন্তু ম্যাকুইন সেখানে সরাসরি যেতে পারবে না, কারণ গেলে মিডিয়া নিশ্চিতভাবে তাকে ধরে ফেলবে। তাই সে নিজের পুরো লুক বদলে ফেলে আর ছদ্মবেশ নেয়, আর গোপনে সেই রেসে পৌঁছে যায়। তার পেছন পেছন ক্রুজও সেখানে চলে যায়, আর সেখানে গিয়ে তারা বুঝতে পারে যে এই জায়গাটা একেবারে আলাদা ধরনের এবং এখানে এমন কিছু চলছে যা সাধারণ রেসের মতো নয়। ওটা দেখতে ঘোড়দৌড়ের মতো একটা খেলা ছিল, কিন্তু আসলে একেবারে ভিন্ন সব গাড়িদের লড়াই ছিল। চারিদিকে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল যেখানে প্রত্যেকটা গাড়ি অন্যটাকে পেছনে ফেলতে মরিয়া ছিল। এগুলো কোনো সাধারণ রেসিং কার ছিল না, বরং এগুলো ছিল বিশাল আকারের ভারী আর বড় চাকার গাড়ি। ম্যাকুইন আর ক্রুজ তখন রেস জেতার কথা তো দূরে থাক, নিজেদের প্রাণ বাঁচাতেই হিমশিম খাচ্ছিল।
এমন অবস্থায় তারা বাইরে বেরোতেও পারছিল না, কিন্তু তখনই সেখানে হাজির হয় সেই রিসার্চ কোর্টের ভিলেন, যার নাম ছিল ফ্র্যাঙ্ক। আসলে সে ছিল এক বিশাল হলুদ রঙের স্কুল বাস, যে চায় সবগুলো গাড়িকে বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে একাই রেস জিতে নিতে। কিন্তু ম্যাকুইন আর ক্রুজ নিজেদেরকে বাঁচাতে গিয়ে কোথাও না কোথাও ফ্র্যাঙ্ককে টেক্কা দিচ্ছিল, তাই তো সে সঠিক সময় গিয়ে উল্টে যায়, আর এতে ফ্র্যাঙ্ক এতটাই রেগে যায় যে সে ঠিক করে কাউকে সে আর ছাড়বে না। এই সময় ম্যাকুইনের টায়ার ফেটে যায় আর সে সামনে এগোতেই পারে না, কিন্তু শেষ পর্যন্ত ফ্র্যাঙ্ক ভারসাম্য হারিয়ে বালুর ভেতরে উল্টে পড়ে যায়, যার ফলে পুরো রিসার্চ কোর্টে শেষ পর্যন্ত শুধু একটাই গাড়ি দাঁড়িয়ে থাকে, আর সেই গাড়িটাই ছিল ক্রুজ। এভাবেই ক্রুজ এই রেসটা জিতে নেয়, আর এরপর রেস জেতা সকল গাড়িদের উপরে পানি ঢালা হয়। বালির মধ্যে রেস করার কারণে সকলের অবস্থায় ছিল নাজেহাল। এদিকে যখন ম্যাকুইনের উপর থেকে কাদা আর ধুলো সরে যায়, তখন সবাই বুঝতে পারে যে সে কোনো সাধারণ গাড়ি ছিল না, সে আসলে ফেমাস লাইটনিং ম্যাকুইন ছিল। তো এখন পরদিন সকালে সকল নিউজ পেপার আর নিউজে এই খবর ছড়িয়ে পড়ে। জানা যায় যে ম্যাকুইন রেস্ট নেবার জন্য একটা গোপন জায়গাতে গিয়েছিল, আর অন্যদিকে নিজের জয়ে ক্রুজ খুবই খুশি ছিল। সে লাইটনিং ম্যাকুইনকে বলে যে তার জীবনে এমন অভিজ্ঞতা এটাই প্রথম। কিন্তু ম্যাকুইন তখন ভীষণ রেগে যায়, আর সে ক্রুজকে বলে যে তোমার জন্য আজ আমি মরতে মরতে বেঁচেছি। আমি না তো নিজের রেসের প্র্যাকটিস করতে পারছি, না ঠিকমতো ফোকাস করতে পারছি, উল্টে তোমাকে গাড়ি চালানো শেখাতে হচ্ছে আমার। এই কথা শুনে ক্রুজ ভীষণ কষ্ট পায়। সে সেখান থেকে বেরিয়ে যায় এবং ম্যাকুইনকে বলে যে প্রথমবার সে রেস করা শিখেছিল ম্যাকুইনের কাছ থেকে। তার নিজের গ্রামে সেই একমাত্র গাড়ি ছিল যে কিনা রেস করতে চাইতো। সে অনেক চেষ্টা করেছিল কিন্তু কখনো জিততে পারেনি, আর সেই কারণে সে ট্রেনার হয়ে গেছে। ক্রুজ আরও বলে যে তোমার কি মনে হয় আমি রেস করা ভালোবাসি না? সত্যিটা হলো আমি রেস করতে ভীষণ ভালোবাসি, কিন্তু আমি কখনো সুযোগটাই পাইনি, আর তুমি সেই সুযোগটা পেয়েছো, তাই তোমার উচিত সেই সুযোগটার সম্মান করা। এই কথা বলে রাগে দুঃখে ক্রুজ নিজের পথে চলে যায়, আর ম্যাকুইনও অন্যদিকে চলে যায়। এরপর ম্যাকুইন তার বন্ধু মেটারের সঙ্গে কথা বলে যাতে করে সে নিজের মনটা একটু হালকা করতে পারে। তখন মেটার তাকে একটা আইডিয়া দেয়। মেটার বলে যে ম্যাকুইনের উচিত আবারও শুরু করা ঠিক সেই জায়গা থেকে যেখান থেকে সে বুঝতে পারবে যে আসলে তার হারার কারণটা কী। মেটার আরও বলে যে তার উচিত এমন একজনের কাছে যাওয়া যে কিনা পুরনো স্টাইলের রেসিং খুব ভালোভাবে জানে, অর্থাৎ ডগ হ্যাডসনের পুরনো ট্রেনার স্মোকির কাছে। এই সিদ্ধান্ত নেবার পরে ম্যাকুইন প্রথমে তো ক্রুজের কাছে চলে যায়। সে অনেক অনুরোধ করে এবং বলে যে সে যেন তার সঙ্গে চলে। সে কথা দেয় যে পরের বার যদি আমি কোনো ভুল করি তাহলে ক্রুজ তুমি আর কখনো আমার সাথে না এলেও চলবে। তো শেষ পর্যন্ত ম্যাকুইন আর ক্রুজ দুজন একসঙ্গে স্মোকির কাছে পৌঁছে যায়, আর এবার তারা পৌঁছে যায় ডগ হ্যাডসনের পুরনো এলাকাতে, যেখানে সীমিত জায়গায় কন্টেইনারের মধ্যে প্র্যাকটিস করানো হতো। ঠিক তখনই ম্যাকুইনের কাছে স্মোকি চলে আসে, আর সে নতুনভাবে আবারও ট্রেনিং শুরু করে দেয়। তার সামনে দাঁড়িয়েছিল স্মোকি, যিনি একসময় ডগ হ্যাডসনের ট্রেনার ছিলেন। তো এবার স্মোকি ম্যাকুইন আর ক্রুজকে নিয়ে ভেতরে ঢুকে পড়ে। সেখানে এক জায়গায় সাজানো ছিল ডগ হ্যাডসনের পুরনো সব রেকর্ড, ট্রফি আর তার স্মৃতিচিহ্ন। সেখানে থাকা সবাই ছিল এক সময়ের চ্যাম্পিয়ন, কিন্তু এখন সেখানে শুধুমাত্র ডগ হ্যাডসনের স্মৃতিগুলোই রয়ে গেছে, কারণ তিনি এখন আর বেঁচে নেই। এইসব রেকর্ড আর স্মৃতি দেখে ম্যাকুইন ভীষণ খুশি হয়ে যায়, কারণ এর আগে সে কখনো এত কাছ থেকে এইসব লেজেন্ডারি গাড়িদের ইতিহাস দেখার কোনো সুযোগই পায়নি। স্মোকি তখন বলতে শুরু করে যে কিভাবে ডগ হ্যাডসন তার সময়ের একজন সেরা রেসার ছিল। একবার এক গাড়ি ইচ্ছে করে তাকে ধাক্কা মারার চেষ্টা করেছিল, কিন্তু ডগ হ্যাডসন দেয়াল স্পর্শ করে না এবং এমন এক অসম্ভব রেস সে জিতে নিয়েছিল যা আজ পর্যন্ত রেসিং হিস্ট্রিতে কেউ করতে পারেনি। এইসব কথা ম্যাকুইন আর ক্রুজ খুবই মনোযোগ দিয়ে শুনছিল, কিন্তু হঠাৎ করে ম্যাকুইন খুবই আবেগপ্রবণ হয়ে যায় এবং বাইরে বেরিয়ে আসতে থাকে। তখন স্মোকি তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছেটা কি। তখন ম্যাকুইন বলে যে আজকাল নতুন প্রজন্মের কারগুলো কিভাবে হঠাৎ করে এত সহজে সব কিছু জিতে নিচ্ছে সেটাই আমি বুঝতে পারছি না। স্মোকি হেসে বলে যে আমি আগে থেকেই জানতাম যে একদিন তুমি আমার কাছে ট্রেনিং নিতে আসবে।
ম্যাকুইন, তুমি একটু দেরি করেছো ঠিকই, কিন্তু কোনো সমস্যা নেই, আমি তোমাকে সব কিছু শিখিয়ে দেব। এরপর ডকের কথা উঠলে স্মোকি ম্যাকুইনকে একটা ঘরের ভেতরে নিয়ে যায়। সেখানে স্মোকি বলে যে ডক যখন প্রথমবার ম্যাকুইনের সঙ্গে দেখা করেছিল তখন সে শুধুমাত্র ম্যাকুইনের প্রশংসাই করত। ডকের জীবনে যদি বেঁচে থাকার কোনো একটা কারণ থেকে থাকে তাহলে সেটা ছিল ম্যাকুইন। ডক তাকে ভীষণ ভালোবাসতো এবং ম্যাকুইনের প্রত্যেকটা রেসের ছবি স্মোকির কাছে পাঠাতো। এইসব কথা শুনে ম্যাকুইন খুবই ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে বুঝতে পারে যে ডক আসলে তাকে কতটা ভালোবাসতো। এরপরে স্মোকি ম্যাকুইনের ট্রেনিং শুরু করে দেয় আর ক্রুজ সবসময় তাদের সাথেই থাকে। এখানে বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের মাধ্যমে ম্যাকুইনকে আলাদা আলাদা বিভিন্ন কৌশল শেখানো হয়, যেমন অন্য গাড়িদের মাঝখান দিয়ে কিভাবে সামনে এগিয়ে যেতে হবে, কিভাবে চারপাশে বিভ্রান্ত না হয়ে শুধুমাত্র নিজের ফোকাস লাইনের দিকে এগোতে হবে। এই সব ট্রেনিংয়ের পাশাপাশি ক্রুজও পুরোপুরি একইভাবে ট্রেনিং নিতে থাকে। আর শেষ পর্যন্ত সেই সময় এসে যায় যখন ম্যাকুইনের শেষ রেস দেবার কথা ছিল। ট্রেনিংয়ের সময় ক্রুজকে জ্যাকসনের মতো করে গড়ে তোলা হচ্ছিল, যাতে করে ম্যাকুইনের মনে হয় যে জ্যাকসনের সঙ্গেই সে রেস করছে এবং কিভাবে তাকে হারাতে হবে সেটা যেন সে হাতে কলমে শিখতে পারে। কিন্তু একসময় ম্যাকুইনের মাথায় আবারও পুরনো ভয় আর সন্দেহ ফিরে আসে। সে থেমে যায় আর ভাবতে থাকে যে হয়তো সে কোনো দিনই জ্যাকসনকে হারাতে পারবে না। এরপর ট্রেনিং শেষ করে ম্যাকুইন আর ক্রুজ ফ্লোরিডার দিকে রওনা দেয়। সেখানে রেস শুরু হবার সময় এসে গিয়েছিল আর এই রেসে ম্যাকুইনকে শুরুতে একেবারে শেষের পজিশনটা দেয়া হয়। শেষ পর্যন্ত সবাই ঠিকঠাকভাবে রেস কোর্সে পৌঁছে যায়। তো শুরুতে এখানে ক্রুজ খুবই ডিমোটিভেট ফিল করছিল, কিন্তু ধীরে ধীরে সে তার পুরনো স্বপ্ন আর তার শেখা জিনিসগুলো মনে করতে থাকে। তারপর আমরা দেখতে পাই যে ম্যাকুইন অন্য সব গাড়িকে পেছনে ফেলে নিজের ট্রেনিংটা কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। এদিকে ক্রুজ আসলে ম্যাকুইনের এই রেসটাই দেখতে এসেছিল, কিন্তু স্টার্লিং তাকে এই কাজটা করতে দেয় না। সে বলে যে ক্রুজের কাজ শুধুমাত্র পিট এলাকায় দাঁড়িয়ে থাকা। তখনই ম্যাকুইনের কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায় যে তার এখন কি করা উচিত। তো সে সামনে গিয়ে হঠাৎ করে থেমে যায় এবং ক্রুজকে ডেকে পাঠায়। ম্যাকুইন বলে যে ক্রুজের তো শুধুমাত্র একটা সুযোগ দরকার ছিল, তাই সেই সুযোগটা সে এখন তাকে দিতে চায়। সবাই অবাক হয়ে বলতে থাকে যে না, এটা একেবারেই সম্ভব নয়। স্টার্লিং সরাসরি বলে দেয় যে ক্রুজ এই রেসে অংশ নিতে পারবে না। কিন্তু তখনই স্মোকি বলে যে এটা সম্ভব, কারণ রেসে নামার জন্য শুধু দরকার একটা গাড়ি, আর সেই গাড়িতে একটা নম্বর। সঙ্গে সঙ্গে ক্রুজের গায়ে নম্বর লাগানো হয় আর তাকে রেসের জন্য সামনে পাঠিয়ে দেয়া হয়। ক্রুজের সামনে এটা ছিল তার জীবনের প্রথম এবং শেষ সুযোগ, এই রেস জিতে নিজের স্বপ্ন পূরণ করার একটা সুযোগ। এরপর রেসের পুরো দায়িত্ব ম্যাকুইন নিজের হাতে তুলে নেয়। সে ফোনের মাধ্যমে ক্রুজকে ট্রেনিংয়ের প্রত্যেকটা নিয়ম আর কৌশল ভালোভাবে জানাতে থাকে। ক্রুজ এক এক করে সবগুলো মনে করতে থাকে আর অসংখ্য গাড়িকে পেছনে ফেলে দ্রুত সামনে এগিয়ে যায়। এই সময় জ্যাকসন তার কাছে চলে আসে এবং তাকে মানসিকভাবে ভেঙে দেবার চেষ্টা করতে থাকে, কিন্তু ম্যাকুইন বুঝে যায় যে জ্যাকসনের উদ্দেশ্যটা কি। সে ক্রুজকে বলে যে জ্যাকসন আসলে ভয় পেয়ে গেছে, তাই সে তোমার কাছে এইসব কথা বলছে। এই কথা শুনে ক্রুজ সবকিছু বুঝে নেয় এবং জ্যাকসনের ঠিক পেছনে লেগে যায়, যাতে করে জ্যাকসন একদম সোজা পথে ছুটতে না পারে। এরপর জ্যাকসন একটা খুবই নোংরা চাল চালায়। সে ক্রুজকে দেয়ালের দিকে ধাক্কা দিতে চায়, কিন্তু ক্রুজ সেটা না করে হঠাৎ করে দিক বদলে ফেলে আর অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়, ঠিক যেমনটা একসময় ডক হ্যাডসন করেছিল। এভাবেই সেই ঐতিহাসিক দৃশ্য আবারও নতুন করে দেখা যায় এবং ক্রুজ এই রেস জিতে নেয়। রেস জেতার পরে ক্রুজ অ্যাডমিনের কাছে চলে যায় এবং তাদেরকে বলে যে যদি আমাকে কখনো সুযোগ না দেয়া হতো তাহলে আমি হয়তো আজ এই কাজটা করতেই পারতাম না। তখন স্টার্লিং এগিয়ে এসে নিজের আগের কথা বদলে নেয়। সে ক্রুজকে অভিনন্দন জানায় এবং বলে যে সে শুরু থেকে তার উপরে বিশ্বাস করত। একই সঙ্গে সে জানায় যে এখন থেকে ক্রুজও তার স্পন্সরশিপ ব্যবহার করতে পারবে, কিন্তু ক্রুজ স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে এখন আর তার আন্ডারে চাকরি করবে না এবং স্টার্লিংয়ের কোনো স্পন্সরশিপও নেবে না। এরপর সে অন্য একটি দলে যোগ দেয় এবং ম্যাকুইনের সঙ্গে রেসিং করার জন্য প্রস্তুত হয়ে যায়। এরপর ক্রুজ ম্যাকুইনের সঙ্গে দেখা করে আর তখনই জানা যায় যে ম্যাকুইনের রিটায়ারমেন্ট নেবার সময় এসে গেছে। বোর্ডে দেখানো হয় যে এই রেসটা ক্রুজ জিতে গেছে এবং যে কোচ বা মেন্টর এই রেসের নেতৃত্ব দিয়েছিল তার নামও বোর্ডে উঠে পড়ে।
অর্থাৎ এখন সব কিছু ম্যাকুইনের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে যে সে কবে রিটায়ারমেন্ট নেবে। ম্যাকুইন বলে যে রিটায়ারমেন্ট নেবার আগে সে একটা কাজ অবশ্যই করতে চায়। এরপর সে নিজের শহরে ফিরে যায় এবং ডক হ্যাডসনের পুরনো সেই রেস ট্র্যাকগুলো সবাইকে ঘুরে দেখায়। সে জানায় যে ডক হ্যাডসন বছরের পর বছর এখানে প্র্যাকটিস করেছিল। এরপর আমরা দেখতে পাই যে ম্যাকুইন নিজেকে পুরোপুরি ডক হ্যাডসনের রং আর ডিজাইনে রাঙিয়ে নিয়েছে। এটা ছিল তার প্রিয় মেন্টরের প্রতি শ্রদ্ধা আর ট্রিবিউন। অবশেষে ম্যাকুইন আর ক্রুজ একসঙ্গে একটা দারুণ রেসে অংশ নেয়, আর এই ঘটনার সাথে সাথে কার্স ট্রিলজির তৃতীয় পর্বটা শেষ হয়ে যায়। তো এই ছিল এই কার্স মুভির শেষ কাহিনী। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ।